মেশিনকে দেখার জন্য চোখের দরকার হয় না। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, আর কোনো কল্পনা নয়। এটা আজকের বাস্তবতা। আর সবচেয়ে দ্রুত যে দেশে এই বাস্তবতা ঘটছে সেটা হলো চীন। কনফুসিয়াসের দর্শনও বলে হাতের কাজ মাথার কাজের চেয়ে নিকৃষ্ট। ফলে একদিকে যেমন কারখানা বাড়ছে, অন্যদিকে শ্রমিকের অভাব প্রকট হয়ে উঠছে চীনে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। পৃথিবীতে একটা ধ্বংস ধেয়ে আসছে। এটা এত দ্রুতই ধেয়ে আসছে যে যা আমাদের কল্পনারও বাইরে। কল্পনা করুন একটি বিশাল কারখানা, যেখানে কোনো জানালা নেই, কোনো আলো জ্বলে না, অথচ সেই অন্ধকারের মধ্যে হাজার হাজার মেশিন নিঃশব্দে কাজ করে চলেছে। প্রতি সেকেন্ডে একটি করে স্মার্টফোন তৈরি হচ্ছে। বছরে 1 কোটির বেশি ফ্ল্যাগশিপ ফোন বেরোচ্ছে। এই কারখানায় নেই কোনো এসি, নেই কোনো মানুষ, শুধু রোবট। তাদের আলোর দরকার নেই, এসির দরকার নেই, চায়ের বিরতির দরকার নেই। তারা অন্ধকারে কাজ করে যায়, থামে না, ক্লান্ত হয় না। এটাই ডার্ক ফ্যাক্টরি, যেখানে আলো নিভিয়েও উৎপাদন চলতে থাকে, কারণ মেশিনকে দেখার জন্য চোখের দরকার হয় না। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, আর কোনো কল্পনা নয়। এটা আজকের বাস্তবতা। আর সবচেয়ে দ্রুত যে দেশে এই বাস্তবতা ঘটছে সেটা হলো চীন। চীনকে বিশ্বের কারখানা বলা হয়, কিন্তু এই শিরোপা অর্জনের পেছনে ছিল কয়েক কোটি সস্তা আর দক্ষ শ্রমিক। গ্রাম থেকে শহরে ছুটে আসা সেই দিনমজুররা অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে বিশ্বের জন্য পণ্য বানাতো। কিন্তু সময় বদলেছে। এক সন্তান নীতির ফলে চীনে জন্মহার এতটাই কমে গেছে যে নতুন শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে উঠছিল। আর যারা বড় হচ্ছে তারা আর কারখানার হাড়ভাঙ্গা খাটুনি দিতে চায় না। তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক হতে চায়। চীনে অর্ধেকের বেশি যুবক এখন কলেজ গ্রাজুয়েট। একজন শিক্ষিত যুবক যার বাবা মা তার পড়াশোনায় নিজেদের সবটুকু খরচ করেছেন, সে কি সারাদিন একই কাজ ঠকঠক করে করতে রাজি হবে? কনফুসিয়াসের দর্শনও বলে হাতের কাজ মাথার কাজের চেয়ে নিকৃষ্ট। ফলে একদিকে যেমন কারখানা বাড়ছে, অন্যদিকে শ্রমিকের অভাব প্রকট হয়ে উঠছে চীনে। তখন চীন সরকার এবং শিল্প নেতারা একটাই প্রশ্নের মুখে পড়লেন: আগামী দিনের কারখানার শ্রমিক কে হবে? আর সেই প্রশ্নের উত্তর ছিল একটাই: স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন। তাই 2015 সালে চীন 10 বছরের একটি বিশাল পরিকল্পনা হাতে নেয়, যার নাম মেড ইন চায়না 2025। লক্ষ্য ছিল শুধু বেশি পণ্য তৈরি নয়, বরং সর্বোত্তম মানের পণ্য তৈরি করা। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক গাড়ি, মহাকাশ, আর বিশেষ করে রোবোটিক্স ও কারখানা অটোমেশন। এই ক্ষেত্রগুলোতে তারা বিশ্বের শীর্ষে পৌঁছতে চাইল। কিন্তু সমস্যা হলো, উন্নত রোবট প্রযুক্তি, কাটিং এজ টেকনোলজি তখন চীনের ছিল না। জাপানের ফানুক, ইয়াসকাওয়া, সুইজারল্যান্ডের এবিবি আর জার্মানির কুকা, এই 4টি নাম দুনিয়ার কারখানায় রাজত্ব করত। তখন চীন সোজা পথ বেছে নিল। তারা ঠিক করলো প্রযুক্তি নিজে আবিষ্কারে সময় নষ্ট না করে বরং তাকে কিনে নেওয়াই ভালো। চীনের নজর পড়ল জার্মানির বিখ্যাত রোবট কোম্পানি কুকার ওপর। 2015 সালে চীনের একটি ইলেকট্রনিক্স কোম্পানি মিডিয়া প্রথমে কুকাতে সামান্য অংশ কিনল। এরপর মে 2016-তে মিডিয়া কুকার বাকি সব শেয়ার কিনতে বাজার দর থেকে 36% বেশি দাম হাঁকিয়ে বসে। মোট দাম পড়ে 4.6 বিলিয়ন ইউরো, যা প্রায় 42,000 কোটি টাকা। জার্মানির অর্থমন্ত্রী এই ভয়ঙ্কর অধিগ্রহণ থামাতে চেষ্টা করেছিলেন। ইউরোপীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসতে বলেছিলেন, কিন্তু কেউই এত বড় অঙ্কের বোঝা বহন করতে রাজি হলো না। মিডিয়া প্রতিশ্রুতি দিল যে তারা চাকরি কাটবে না এবং সদর দফতর জার্মানিতেই থাকবে। সেই আশ্বাসে বাধা কেটে যায়, আর 2016 সালের আগস্টেই জার্মানির সবচেয়ে উন্নত রোবট প্রযুক্তি চীনের হাতে চলে আসে। শুধু কুকা নয়, 2014 থেকে 17 সালের মধ্যে চীনা কোম্পানিগুলো 274টি জার্মান কোম্পানি কিনে নিয়েছিল। আর তার মধ্যে 64% ছিল মেড ইন চায়না 2025-এর অগ্রাধিকার খাত। এরপর এলো স্পুটনিক মুহূর্ত। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক 1 উপগ্রহ উৎক্ষেপণ করেছিল, আমেরিকা বুঝতে পেরেছিল সে পিছিয়ে পড়েছে। আর চীনের জন্য সেই মুহূর্ত এলো 2017 সালে। চীনের প্রাচীন খেলা গোতে বিশ্বের 1 নম্বর চীনা খেলোয়াড় KG এর মুখোমুখি হয়েছিল গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা আলফাগো। কিন্তু কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবট মিলে ডার্ক ফ্যাক্টরি তৈরি করে? এটা শুধু রোবটের গল্প নয়। এই কারখানায় আছে ইন্টারনেট অফ থিংস। প্রতিটি মেশিনে সেন্সর বসানো, যা তাপমাত্রা, কম্পন, যন্ত্রাংশের ক্ষয় সব কিছুর ডেটা পাঠায়। সিমেন্সের জার্মান কারখানায় প্রতিদিন 5 কোটি ডেটা পয়েন্ট তৈরি হয়, যেন প্রতিটি মেশিন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের অবস্থা জানিয়ে দিচ্ছে। আর আছে ডিজিটাল টুইন প্রযুক্তি, অর্থাৎ কারখানার একটি ভার্চুয়াল ক্লোন,
বেইজিংয়ের ইজুয়াংয়ে শাওমির বৈদ্যুতিক গাড়ির কারখানায় প্রতি ৭৬ সেকেন্ডে একটি গাড়ি তৈরি হয়, যেখানে ৭০০-র বেশি রোবট কাজ করে। শুধু জায়ান্ট কোম্পানিগুলোই নয়, গুয়াংজো শহরের এক গলিতে একটি ছোট বারবিকিউ ওভেন তৈরির কারখানা। সেখানে যিনি কাজ করেন তিনি বললেন, আমিও রোবট নেব। যখন জিজ্ঞেস করা হলো এত ছোট কাজে রোবট দিয়ে কি হবে, তিনি বললেন, কয়েক বছর আগে রোবটের দাম ছিল $১৪,০০০, এখন তা 4 ভাগের 1 ভাগ অর্থাৎ $৩,৫০০ পেয়ে যাচ্ছি। আর একজন শ্রমিক দিনে মাত্র 8 ঘন্টা কাজ করতে পারে। রোবট তো 24 ঘন্টা কাজ করবে, তার ছুটিও নেই। এই ছোট গল্পটাই দেখায় চীনে অটোমেশন শুধু বড় বড় কোম্পানিতে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে গলির কারখানায়ও। আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশনের তথ্য বলছে 2022 সালে চীন প্রায় 3 লাখ শিল্প রোবট বসিয়েছিল, যা সারা বিশ্বের মোট রোবট স্থাপনের 52%। 2024 সালে চীনের রোবট ঘনত্ব দাঁড়িয়েছে প্রতি 10,000 শ্রমিকের বিপরীতে 470টি রোবট, যেখানে বিশ্বে গড় হলো 162, আমেরিকায় 295 আর জার্মানির 429। চীন এখন বড় রোবট দেশগুলোর মধ্যে রোবটে সবার চেয়ে এগিয়ে। এই অন্ধকার বিপ্লবের প্রভাব পড়েছে সারা বিশ্বে। জার্মানিতে প্রতি মাসে প্রায় 10,000 কারখানার চাকরি চলে যাচ্ছে, কারণ চীন এখন এত সস্তায় পণ্য বানায়, তাই জার্মান কারখানাগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। আমেরিকাও ব্যতিক্রম নয়। আমেরিকান গাড়ির কারখানাগুলো এখন তাদের অটোমেশন যন্ত্রপাতি চীন থেকে কিনছে, কারণ আমেরিকার নিজস্ব তেমন কোনো প্রতিযোগিতামূলক যন্ত্রপাতি নেই। 2025 সালে চীনের বাণিজ্য সারপ্লাস ছিল $1.25 ট্রিলিয়ন বেশি, যা অনেক দেশের মোট অর্থনীতির থেকেও বড়। আর এই সারপ্লাস এসেছে মূলত উন্নত উৎপাদন খাত থেকে। ট্রাম্প যখন চীনের উপর শুল্ক আরোপ করছিলেন, তখনও চীনের রফতানি কমেনি, কারণ চীন অন্য বাজারে বিক্রি বাড়িয়েছে, তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠিয়েছে আর নিজের মুদ্রাকে দুর্বল রেখেছে। কিন্তু সবচেয়ে বড় কারণ হলো চীন এখন এত উন্নত হয়েছে উৎপাদনে যে বিশ্ব থেকে বছরখানেক এগিয়ে আছে কার্যত। কোনো জিনিসই চীনের চেয়ে সস্তায় আর কোথাও বানানো সম্ভব নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের মতো দেশগুলোর জন্য। মেক ইন বাংলাদেশের মূল ভিত্তি হলো সস্তা আর দক্ষ শ্রমিক, যারা বিশ্বের কারখানাগুলোকে বাংলাদেশের দিকে টেনে আনবে। কিন্তু হিসাবটা দেখুন, চীনে একজন শ্রমিকের ঘন্টা খরচ প্রায় 500 টাকা, অথচ শিল্প রোবটের ঘন্টা খরচ মাত্র 200 টাকা। বাংলাদেশের শ্রমিক খরচ এখনও প্রতি ঘন্টায় 100 টাকা, কিন্তু এই ব্যবধান ধীরে ধীরে কমছে। রোবটের দাম যত কমবে, রোবট তত সস্তা হবে। অক্সফোর্ড ইকোনমিক্সের পূর্বাভাস, 2030 সালের মধ্যে চীনের রোবটের কারণে প্রায় 1.5 কোটি উৎপাদন শিল্পের চাকরি চলে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিখ্যাত বিশেষজ্ঞ কাই ফু লি বলেছেন, স্বয়ংক্রিয়করণ উন্নয়নশীল দেশগুলোর প্রধান সুবিধা সস্তা শ্রম। এই সস্তা শ্রমকেই শেষ করে দেবে। যে সিঁড়ি বেয়ে চীন নিজেকে উন্নত করলো, সেই সিঁড়িটাই এখন নিচ থেকে টেনে নেওয়া হচ্ছে, সস্তা শ্রম। ফ্যাক্টরিতে এখন অন্ধকারে চলছে। চাংপিংয়ের শাওমির কারখানার আলো নেই, তবু উৎপাদন চলছে। গুয়াংজো গলির ওভেন প্রস্তুতকারক রোবট কিনতে প্রস্তুত। জার্মানির কারখানাগুলোতে চাকরি কমছে। ভবিষ্যতে সারা পৃথিবীতে ডার্ক ফ্যাক্টরি তৈরি হবে। মানুষ ছাড়া গাড়ি চলবে, কারখানা চলবে, কৃষিকাজ হবে, কাপড় উৎপাদন হবে, রোবট যুদ্ধ পর্যন্ত করবে। মানুষের চাইতে আরও নিখুঁতভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। তাহলে মানুষ করবে কি? কিন্তু এটাও ঠিক, অটোমেশন বা নতুন প্রযুক্তি চাকরি শেষ করে না, বরং চাকরির রূপ বদলে দেয়। আজ যারা অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে একটানা কাজ করে, তাদের জায়গায় লাগবে রোবট ডিজাইন করা, রক্ষণাবেক্ষণ করা এবং এআই সিস্টেম প্রশিক্ষণ দেওয়ার মতো মানুষ। তবে সাবেক একজন ওয়েল্ডারকে রাতারাতি এআই প্রশিক্ষক বানানো সম্ভব নয়। রূপান্তর অসম্ভব কঠিন। এছাড়াও চিন্তার কারণ হচ্ছে, রূপান্তর তো পৃথিবীর এত মানুষের কাজের চাহিদা মেটাতে পারবে না। তাহলে এত মানুষ পৃথিবীতে করবে কি? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।